অনেক দিন পর আবারও একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও। ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে তাপ উত্তাপ ছড়াচ্ছে, কিন্তু আমার শরীরে আপাতত ঠান্ডার একটা বিরাট বড় ধাক্কা লেগেছে, তো সেই কারণে গলার অবস্থা খুবই খারাপ। চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম নিজের পোটেনশিয়াল দিয়ে এই ভিডিওটাকে ভালোভাবে বানানো যেতে পারে। তো যাই হোক, বেশ কিছু মেজর ব্যাপার কিন্তু লাস্ট কয়েকদিনে ঘটেছে বা ঘটছে, এবং সামনের যে কটা দিন আসছে খুবই সিরিয়াস কিছু ইনসিডেন্ট কিন্তু ঘটতে চলেছে, যেগুলো হয়তো আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি না যে এরকমও কিছু ঘটতে পারে। এরকমও কিছু প্ল্যানিং চলছে ক্লাবগুলোর মধ্যে। সেরকমই কিন্তু আনএক্সপেক্টেড কিছু মুভমেন্টস ক্লাবগুলোর মধ্যে চলছে, এবং সেগুলো ঘটলেও ঘটে যেতে পারে। অন্ততপক্ষে আমি যে কটা আনএক্সপেক্টেড মুভমেন্টসের আপডেট রিসিভ করেছি, তার যদি 40%ও হ্যাপেন হয়, তাহলে বলতে হবে যে ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা বিরাট বড় ধামাকা আমরা দেখতে চলেছি। যাই হোক, সব কিছু নিয়ে কথা বলবো। মেজর যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো, কারণ সমর্থকদের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন রয়েছে যে পার্টিকুলার যে মুভটা আজকে হয়েছে, সেই মুভটা কেন হলো, তার পেছনে এক্স্যাক্ট বা বেসিক রিজনটা কি রয়েছে, বা এটা কতটা লং টার্মে ভালো বা খারাপ হতে পারে, সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল যে কটা খুব ভালো মুভ হয়েছে, যার মধ্যে অবশ্যই আর্টস আনোয়ার শেখ মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্সে জয়েন করেছে, ভালো একটা মুভ। মোহাম্মদ উভাইস জয়েন করেছে পাঞ্জাব এফসিতে। অনেক দিন আগে থেকে আমরা এটা জানতাম, মানে যখন জাস্ট সিজন শেষ হয়েছে আর প্রথম কোনো কনফার্মড, একদম শিওর কনফার্মড একটা আপডেট এসেছিল, সেটা হচ্ছে এই মোহাম্মদ উভাইসে, যেটা খেল নামের তরফ থেকে এসেছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেছে। বেশ কিছু আরও ছোটো ছোটো মুভমেন্টস হচ্ছে, বেশ কিছু প্লেয়ার তারা ক্লাব সুইচ করছে, কিছু প্লেয়ার রয়েছে তারা অ্যাজ এ ব্যাকআপ বিভিন্ন টিমে যাচ্ছে। কিন্তু যে মেন ব্যাপারটা নিয়ে আজকে মোহনবাগান জনতা মোটামুটি সারা দিন ধরে ব্যস্ত ছিল, যে এই ইনসিডেন্টটা কেন ঘটলো, আশিক কুরুনিয়ান কেন মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসির পথে গেল, এবং কেন তার সাথে কন্ট্রাক্ট অপশন থাকার পরেও সেই কন্ট্রাক্ট এগ্রি হলো না, কেন এক্সটেনশন হলো না, কেন বেঙ্গালুরু এফসি, কারণ বেঙ্গালুরু এফসি রওশন নাওরেম সিং তাকে কিন্তু মোহনবাগানে দেয়নি, একটা ইনিশিয়াল ইন্টারেস্ট থাকার পরেও, একটা ভালোভাবে কথাবার্তা শুরু হওয়ার পরেও বেঙ্গালুরু ইন্টারেস্ট আর দেখায়নি, তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন করে রেখে দিয়েছে। তাহলে কেন আশিক কুরুনিয়ানকে মোহনবাগান ছেড়ে দিল, কেন ফ্রিতে গেল, ফ্রির পেছনে রহস্যটাই বা কী রয়েছে? প্লেয়ারটা তো ফ্রিতে যাওয়ার প্লেয়ার না। মোহনবাগান ম্যানেজমেন্টের এই উদার মনোভাব কি মোহনবাগানের টিম বিল্ড আপের ক্ষেত্রে, বা সিজনে একটা ভালো পারফরমেন্সের ক্ষেত্রে, বা বেঞ্চ স্ট্রেংথের ক্ষেত্রেও কোথাও কি ক্ষতি করে গেল? বিভিন্ন প্রশ্ন কিন্তু আজকে সমর্থকদের মনের মধ্যে উঠেছে। দেখো, যেটা মেন ব্যাপার, যে তার সাথে একটা 3 বছরের প্রাইমারি কন্ট্রাক্ট ছিল এবং একটা 2 বছরের এক্সটেনশনের অপশন ছিল, সেটাকে ট্রিগার করেনি মোহনবাগান, সেটাকে ট্রিগার করেনি, আর সেটা আশিক কুরুনিয়ানও চাইনি যে সেটা ট্রিগার্ড হোক, বা দুপক্ষেরই একটা সমঝোতা হয়েছিল যে না, আর এই কন্ট্রাক্ট এক্সটেন্ডেড হবে না, এবং এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাবে। এটা তৈরি হয়েছে, এটা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। এই কারণে এই ডিলটা ফ্রি ডিল। আদারওয়াইজ কিন্তু যদি এক্সটেনশন হয়ে যেত, যদি অনেক আগেই এই কন্ট্রাক্ট অপশনটাকে ট্রিগার করে দেওয়া হতো, তাহলে কিন্তু ফ্রিতে আশিককে বেঙ্গালুরু এফসি পেতো না। বেঙ্গালুরুতে সে আবার রিটার্ন করলো, 3 বছর বেঙ্গালুরুতে খেলেছিল, 3 বছর বা 3টে সিজন মোহনবাগানে সে খেললো, এবং আবারও সে বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছে, এবং একটা লং টার্ম ডিলে, যেটা প্রায় 4 বছরের মতো একটা ডিল এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে, যে 4 বছরের একটা চুক্তিতে আশিক কুরুনিয়ান বেঙ্গালুরু এফসিতে সই করেছে। পরপর কয়েকটা প্লটস রয়েছে, আমি ডেফিনেটলি ভেঙে ভেঙে কথা বলবো। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমার যে লাস্ট ভিডিওটা ছিল এই ট্রান্সফার মার্কেটের বিভিন্ন ইনসিডেন্ট রিলেটেড, একদম সেই 30th মে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম। তারপর জুন মাসে দুটো ভিডিও পড়েছে, বেশ কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আপাতত চলছে সব কিছু স্টেবল এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেকটাই প্রায় বলতে গেলে, কিন্তু তাও স্টিল ইটস নট ক্লিয়ার্ড রাইট নাও। সেই যে ভিডিও 30th মের যে ভিডিও, সেই ভিডিওতে পরিষ্কারভাবে আমি একটা জিনিস জানিয়েছিলাম, যখন আমি বেঙ্গালুরু এফসি বা সুনীল ছেত্রীর পারপাসটাতে কথা বলতে গিয়েছিলাম। ভিডিওটাতে গিয়ে সুনীল ছেত্রীর জায়গাটাতে ক্লিক করলে দেখতে পাবে যে সুনীল ছেত্রী তো ডেফিনেটলি হয়তো এই সিজনটা লাস্ট সিজন হতে চলেছে, তারপর আর তাকে নিয়ে কন্টিনিউ করার কথা বেঙ্গালুরু ভাববে না। তো সেই জায়গাতে কিন্তু একজন প্লেয়ার লাগবে, সেটা কি কোনো ইয়াং প্লেয়ার হবে না? ডেফিনেটলি না। ন্যাশনাল টিম থেকে একজন লেফট উইঙ্গারকেই বেঙ্গালুরু এফসি ভাবছে,
ন্যাশনাল টিম থেকেই একজন লেফট উইঙ্গারকে বেঙ্গালুরু সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসেবে ভাবছে, যে কোথাও সুনীল ছেত্রীর মতো না হলেও সেই কোয়ালিটিটা না থাকলেও কোথাও সেই কোয়ালিটিকে ধরার মতো জায়গাতে আজ থেকে 3-4-5 বছর পর গেলেও যেতে পারে। তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে এবং সেই এজটাও কোথাও ভীষণভাবে ম্যাটার করছে যে সুনীল ছেত্রীকে সাকসেড করার জন্য যতটা তার দরকার। তো হিন্ট তো সেই দিনকে আমি শেয়ার করেছিলাম, বাট আই ওয়াজ অলসো নট শিওর কি সেই প্লেয়ারটা এক্স্যাক্টলি আশিক কুরুনিয়ানি হতে চলেছে। কারণ ঠিক একই ভিডিওতে আমি আশিক কুরুনিয়ার কথাও বলেছিলাম যে তখন যা উঠেছিল যে তার কাছে দু একটা ক্লাবের ইনকোয়ারি রয়েছে, কিন্তু মোহনবাগান এই মুহূর্তে খুব একটা ইন্টারেস্টেড না। হ্যাঁ, মোহনবাগান একটা সময় অবধি ইন্টারেস্টেড ছিল না, মোহনবাগান চেয়েছিল আশিক কুরুনিয়ানকে রাখতে, কিন্তু আশিক কুরুনিয়ানের ওই +2 যে অপশনটা রয়েছে সেটাতেও এগ্রি করছিল না। মোহনবাগান চেয়েছিল 1+1 করে ভেঙে দিতে, 1 বছরের একটা এক্সটেনশন হবে, আবার কন্ট্রাক্টে একটা +1 রেখে দেওয়া হবে এবং সেটা সমঝোতার ভিত্তিতেই হয়ে যাওয়ার একটা রাস্তাও তৈরি হচ্ছিল। কিন্তু আশিক কুরুনিয়ান যখনই বেঙ্গালুরু এফসির অফারটাকে রিসিভ করে এবং সেখানে দেখে যে একটা বড় কন্ট্রাক্ট সে পাচ্ছে, সে মোহনবাগানকে বলে যে অন্ততপক্ষে আমাকে একটা 3 ইয়ার্সের কন্ট্রাক্ট যেন দেওয়া হয়, যাতে আরও 3টে সিজন তার একটা স্টেবল জায়গাতে সিকিউরড হয়ে যায় এবং নিজের গেম টাইমও একটা বড় ফ্যাক্টর, নিজের আপকামিং ডেজে ন্যাশনাল টিমে জায়গা ধরে রাখাটা একটা বড় ফ্যাক্টর, এবং অবশ্যই যে প্লেয়ার্স পুলটাকে বারবার করে একটা ভালো প্লেয়ার্সের পুল বলা হয়, সেই প্লেয়ার্স পুলের মধ্যে থাকার যে ইন্টারেস্টটা সেটাও আশিক কুরুনের মধ্যে ছিল। তো এই ইনসিডেন্ট যখন ঘটছে মোহনবাগানের সাথে, উল্টো দিক থেকে বেঙ্গালুরুর একটা ভালো অফার আশিকের কাছে এসে ঢোকে এবং সেই অফারটাকে আশিক ভাবতে শুরু করে যে এবার এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে, যেহেতু মোহনবাগান তাকে ওই 3 বছর বা 3+1 কন্ট্রাক্ট অপশন ধরাচ্ছে না। মোহনবাগান চাইছে আরও একটা সিজন তুমি থাকো, তারপর তোমাকে আরও একটা সিজন রাখা হবে। কেন এখানে একটা বড় প্রশ্ন থেকে যাবে অনেকে যে কেন এই জায়গাটা, কেন যে 3+2 এর তো কথা ছিল। এটা মাথায় রাখতে হবে যে এই 3টে বছরের মধ্যে কিন্তু একটা গোটা সিজন আশিক কুরুনিয়ানের সার্ভিস মোহনবাগান পায়নি। 2023-24 পুরো তার ইঞ্জুরির জন্য কেটে গেছে, আর 2024-25-এর দিকে যদি তাকায়, জাস্ট 2টো আইএসএল এর ম্যাচে সে ফুল টাইম খেলেছে। 2টো আইএসএল ম্যাচ, আমি যদি খুব ভুল না করি তাহলে একটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ আর একটা একদম লিগ ফেজের লাস্ট ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। এই 2টো ম্যাচে পার্টিকুলার মোহনবাগান জার্সিতে 90 মিনিট খেলেছে। কেন খেলেছে তার সবথেকে বড় রিজন হচ্ছে যে এই 2টো ম্যাচেই শুভাশিস বোস ইয়েলো কার্ডের সাসপেনশনে ছিল। একবার 4টে ইয়েলো কার্ড, তারপর 3টে ইয়েলো কার্ড। এই ইয়েলো কার্ডের সাসপেনশন থাকাকালীনই যেহেতু শুভাশিস খেলতে পারেনি, সেখানে আশিক কুরুনিয়ান তার বদলে লেফট ব্যাকে খেলেছে। বাকি যদি গোটা সিজন দেখো তাহলে সেখানে কিন্তু বেসিক গেম টাইম তুমি আশিক কুরুনিয়ান খুঁজে পাবে না। শুরুর দিকে তো 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, একটা ম্যাচে 45 মিনিটস এই অবধি ছিল। হ্যাঁ, প্লে অফ যখন শুরু হয়েছে, প্লে অফের ম্যাচ স্পেশালি ফাইনাল ম্যাচে আমরা দেখেছি যে আশিকের কিছু সময়ের যে ইনক্লুশনটা সেটা কোথাও টিমকে চ্যাম্পিয়ন করতে আরও বেশি করে হেল্প করেছিল। ওভারঅল তুমি যদি 2024-25 সিজনের দিকে তাকাও তাহলে দেখবে যে আশিকের কিন্তু সেই অর্থে যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু নেই। কিছু ম্যাচ বা কিছু মোমেন্টসে সেটা ছিল। তো পরপর 2টো সিজনে বলা ভালো যে এই প্লেয়ারটার থেকে ফুল পোটেন্সিয়াল পারফরমেন্স মোহনবাগান রিসিভ করেনি। তো এই ক্ষেত্রে মোহনবাগান কখনোই তার সাথে আরও 3 বছরের কন্ট্রাক্টে যেত না, বা আরও 2 বছরের যে অপশনটা ছিল সেটাকে ট্রিগার করতো না। একটা সলিউশনের রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছিল। প্লেয়ারের যা কিছু স্বার্থ রয়েছে এবং ক্লাবেরও একটা স্বার্থ রয়েছে, দিনের শেষে সবটাকে ব্যালেন্স করে। তো সেটা আশিক কুরুনিয়ান অ্যাকসেপ্ট করেনি বা সেটা আশিক কুরুনিয়ান এগ্রি করেনি। মোহনবাগানেরও সেই ক্ষেত্রে কিছু করার ছিল না। আশিক কুরুনিয়ান যেহেতু বেটার অফার পেয়েছে এবং একটা ফিউচারিস্টিক জায়গাতেও রিচ করতে পারে এরকম একটা অফার পেয়েছে, সেই কারণে সে বেঙ্গালুরুর অপশনটাকে চুজ করেছে। এবার আরও একটা পক্ষ রয়েছে, একটা বড় অংশ রয়েছে, তারা মনে করছে, অন্ততপক্ষে আমার সাথে যতটুকু কথাবার্তা হয়েছে, আমি নিজে পার্সোনালি একজন খুব সিনিয়র দাদার থেকে মেসেজ পেয়েছি যে সত্যি করে বলো যে এই যে আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়া, এটা কি শুধুমাত্র রবসন রবিনো যেহেতু অনবোর্ড হচ্ছে এই কারণে? কারণ রবসন রবিনো হি ইজ আ লেফট উইঙ্গার, লিস্টন কোলাসো রয়েছে, তার সাথে অলরেডি একটা এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে যেটা কখনোই এড়ানো যাবে না। আর লিস্টনকে অন্য কোনো ক্লাবে দেওয়ার কথা মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছেও না, যেহেতু সে গোটা সিজনে একটা রেগুলার প্লেয়ার। মলিনার যে স্ট্র্যাটেজি রয়েছে, যে গেম প্ল্যান রয়েছে, সেখানে খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে গেছে। তাহলে কি শুধুমাত্র রবসন রবিনো আসছে বলেই আশিক কুরুনিয়ানকে এই ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো? তাকে নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করা হলো না? এটা কি কোথাও ব্যাকফায়ার করতে পারে? কারণ বেঞ্চের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে সেখানে কিন্তু অপশনের অভাবটা মোহনবাগানে থাকবে। কারণ মোহনবাগান এই আপকামিং সিজনে প্রত্যেকটা ট্রফিকে যখন চেজ করতে নামবে, সুপার কাপ, আইএসএল লিগ শিল্ডের সাথে আইএসএল কাপ এবং অবশ্যই এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতেও ভালো কিছু করতে চাইবে, সেখানে দাঁড়িয়ে কি অপশনের অভাব হবে না?
হতে পারে। এটা আমি শুরুতেই বলব না যে একদমই হবে না। কোনো ব্যাপার না। হতে পারে। ডেফিনিটলি তুমি যখন একটা গোটা সিজনে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যে এগোবে, তোমাকে ম্যাক্সিমাম ভালো প্লেয়ারদেরকে কিন্তু যেমন স্কোয়াডে ফার্স্ট 11 চয়েস হিসেবে রাখতে হবে, ঠিক ততটাই কিন্তু বেঞ্চেও ভালো প্লেয়ারদের রাখতে হবে। এটা ন্যাচারালি একটা বড় টিমের স্ট্র্যাটেজি হয়। ন্যাচারালি যারা মিড টেবিলে থাকে বা যারা টেবিল লোয়ারে থাকে, যাদের টার্গেটটা থাকে যে আমি ১ ধাপ, ২ ধাপ, ৩ ধাপ ওপরে উঠবো। আমি ম্যাক্সিমাম প্লে অফে যাব, আমি ম্যাক্সিমাম ১০-এ শেষ করেছি, আমি ৮-এ শেষ করব। তাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে, তাদের স্পেন্ডিং ডিফারেন্ট হতে পারে। কিন্তু মোহনবাগান যারা ব্যাক টু ব্যাক সিজনের চ্যাম্পিয়ন, যারা আগের সিজনে ডাবল করছে, তারা এই সিজনের শুরুতে কেন এত ভালো একটা ব্যাকআপ অপশনকে ছেড়ে দেবে? তো সেখানে একটা কথা তো ঠিক যে যেহেতু রবসন রবিনো আসছে এবং যদি সে ফুল ফিট থাকে, যদি সে তার ফুল পোটেনশিয়ালে খেলতে পারে, তাহলে ডেফিনেটলি সে টিমের ফার্স্ট চয়েস লেফট উইঙ্গার হবে। সেই ক্ষেত্রে হয়তো লিস্টন কোলাসও ব্যাকআপ হয়ে যাবে। যেহেতু মোহনবাগান এই ক্ষেত্রে একজন দেশীয় সেন্টার ব্যাকের কথাও ভাবছে যে তাকে নিয়ে আসতেই হবে, সেই নিয়ে মেহতাবের ব্যাপারটা অনেক দিন ধরে চলেছে। এখনও অবধি স্টিল সেটা রয়েছে, একটা নেগোসিয়েশন চলছে ট্রান্সফার ফি নিয়ে। মিটে গেলে বা মিটে যাওয়ার মতো জায়গাতে গেলে সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো। তাহলে ডিফেন্সে একজন বিদেশি প্লেয়ারকে রেখে আপফ্রন্টে কোথাও ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারদের রাখতে পারবে, যাতে গোল স্কোরিং অপরচুনিটি অনেক বেশি করে বাড়ে, গোল বেশি করে বাড়ে, অনেক বেশি ম্যাচের মধ্যে ডমিনেন্স থাকে। তো সেই জায়গাতে একটা ফ্যাক্টর যে হয়তো এটা একটা রিজন যে রবসন রবিনো আসছে বলে আশিকের এই যে একটা দাবি ছিল, সেই দাবিটাকে আর মোহনবাগান ম্যানেজমেন্ট সেইভাবে গুরুত্ব দেয়নি। এই যুক্তি অনেক অংশেই আমার মনে হয় যে ঠিক রয়েছে। এবার সেটা লং টার্মে গোটা সিজনের ক্ষেত্রে মোহনবাগানকে কতটা ব্যালেন্সের ক্ষেত্রে হেল্প করবে না, সেটা কোথাও ট্রাবেল দেবে, দেখো সেটা পরের ব্যাপার। কোচের একটা স্ট্র্যাটেজি রয়েছে, কারণ তুমি যখন একটা প্লেয়ারকে ছাড়ছো যাকে ধরে রাখার মতো সমস্ত মশলা তোমার কাছে রয়েছে, তুমি চাইলে +2টা ট্রিগার করে দিতেই পারো, বাট স্টিল তুমি প্লেয়ারটাকে ছাড়ছো এবং সেই ছাড়ার পেছনে যা কিছু ডিসিশন সেটা তো কেউ একা বসে নেবে না, সেখানে একটা সম্মিলিত ডিসিশন হয়েছে এবং কোচের যে একটা ডিসিশন সেটাও এখানে ডেফিনেটলি একটা মাত্রা পেয়েছে। এবং আমার মনে হয় যে ফাইনালি একটা কোথাও সম্মিলিতভাবে ডিসিশন নিয়ে আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি এটা টিমকে হেল্প করে, যদি একটা ব্যালেন্স ভালোভাবে ক্রিয়েট হয় এবং যদি অন্য কোনো প্লেয়ারকেও অনবোর্ড করা হয়, যদি ইয়াং একটা ইন্ডিয়ান প্লেয়ারকেও নিয়ে আসা হয়, তাহলেও সেই ক্ষেত্রে দেখা যাবে যে কতটা ভালো ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। আর যদি এই ক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে দায়টা সবার ক্ষেত্রেই যাবে। তো দেখা যাক, এটা একটা এক্সপেরিমেন্টাল জায়গাতে থাকলো। আমার মনে হয় যে যা কিছু হবে আমরা সিজন শেষে কথা বলতে পারবো যে আশিককে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়াটা কোথাও মোহনবাগানের জন্য ঠিক হলো না ভুল হলো। এবার দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের লিঙ্ক আপের ক্ষেত্রে কথা বলতে হবে, সেটা হচ্ছে আব্দুল রাবি। আব্দুল রাবি অনেকদিন ধরে মোহনবাগানের একটা পোটেন্সিয়াল টার্গেট, আজ বলে না, অন্ততপক্ষে লাস্ট 2টো সিজন ধরে আমার খুব পার্সোনালি মনে হয় যে আমি এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলেছি যে মোহনবাগানের একটা ইনিশিয়াল ইন্টারেস্ট তৈরি হচ্ছে। মোহনবাগান ভাবছে যে এই প্লেয়ারটাকে কি নিয়ে আসা যেতে পারে। প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে যে সে রাইট উইংয়ে খেলতে পারে, রাইট মিডফিল্ডে খেলতে পারে, ইভেন রাইট উইং ব্যাকে খেলতে পারে। আমার অপশনস বেড়ে যাচ্ছে টিমের মধ্যে। তো সেখানে মনভীর সিং যদি কোনোভাবে স্ট্রাগল করে, সেখানে রাবিকে ইউজ করা যেতে পারে। আশিস রায় যদি একটু স্ট্রাগল করে, রাবিকে ইউজ করা যেতে পারে। বাট রাবির ক্ষেত্রে যেমন কিছু পজিটিভ দিক রয়েছে, রাবির ক্ষেত্রে কিছু খুব মিক্স নেগেটিভ দিক রয়েছে। যেমন রাবি সিরিয়াসলি একটা খুব ইয়াং অ্যাসপিরেন্ট প্লেয়ার হিসাবে মোহনবাগানের জন্য ভালো, যে খুব ভালো দৌড়তে পারে, অপোনেন্টের ওপর প্রেসার ক্রিয়েট করতে পারে, বল কন্ট্রোলটা ভালো, স্কিল রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি একটা বড় টিমে খেলার মতো যে একটা জায়গাতে গিয়ে রিচ করে যাওয়া, সেটা আব্দুল রাবি করতে পেরেছে। সব দিক থেকে ঠিক আছে, কারণ হায়দ্রাবাদের লাস্ট 2টো সিজনে যে অবস্থা ছিল, সেখানে দাঁড়িয়ে যে কটা প্লেয়ার দেখো খুব ফোকাসড যে এরা না হায়দ্রাবাদের হয়ে কিছু করতে চায়, তার মধ্যে আব্দুল রাবি কিন্তু একজন প্লেয়ার ছিল। আরেকজন প্লেয়ারের কথা বলতে হবে, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি, আরেকজন হচ্ছে চুঙ্গা হামার। এই 3টে প্লেয়ারকে আমার অন্তত লাস্ট 2টো সিজনে দেখে মনে হয়েছে যে দে আর ডেসপারেট টু ডু সামথিং ফর হায়দ্রাবাদ এফসি ইন দ্যাট ব্যাড সিচুয়েশন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আব্দুল রাবি তো নিজের একটা কোথাও মেন্টালিটিকে খুব একটা বুস্ট করতে পেরেছে যে হ্যাঁ, এই টিমে যদি ওই সাকসেস দিতে পারে, তাহলে একটা বড় টিমে গিয়ে কিন্তু 1-2 বছর একটু স্ট্রাগল করার পর, একটু ব্যাকআপ অপশন হিসাবে বা একটু বেঞ্চ থেকে স্টার্ট করার পর, ঠিক তারপরে ও যখন নিজের একটা ভালো এজে গিয়ে পৌঁছে যাবে, ও কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। কিন্তু রাবিকে নিয়ে বেশ কিছু নেগেটিভ ব্যাপারও রয়েছে। যেমন নাম্বার 1, ওর ডিফেন্সিভ এবিলিটি। তুমি যদি ওকে একজন আশিস রায়ের ব্যাকআপ অপশন হিসেবে ভাবো, তাহলে সেটা কিন্তু কখনোই আশিস রায়ের থেকে আপগ্রেডও হচ্ছে না, আশিস রায়ের লেভেলেও আসছে না। আশিস রায়ের থেকে একটা ডিগ্রেডেড ভার্সন হচ্ছে, কারণ ওর অ্যাটাক খুবই ভালো, সেই নিয়ে কোথাও সন্দেহ নেই। কিন্তু যখন ও ডিফেন্সে নামে, ভীষণভাবে ও শেকি, ভীষণভাবে প্রবলেম করে এবং ভীষণভাবে কিন্তু টিমকে ভুগিয়েছে। এটা হায়দ্রাবাদে তুমি যখন হচ্ছে, তুমি এতটা নোটিস করবে না।
তুমি এতটা দেখবে না। ঠিক আছে, দেখো ইয়াং প্লেয়াররা খেলছে, বড় প্লেয়ার নেই, একটা ছেলে ভুল করতেই পারে, এত ওয়ার্কলোড নিচ্ছে, ভুল করতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন এই প্লেয়ারটা মোহনবাগান জার্সিতে করবে না সেই সেম ভুলটা, তুমি ভাই গ্যালারিতে থাকলে তুমি নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তাকে গালাগাল দেবেই দেবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স হায়দ্রাবাদের হয়ে একটা ভুল করা আর মোহনবাগানের হয়ে একটা ভুল করা। এই বেসিক ভুলগুলো কিন্তু হায়দ্রাবাদের জার্সিতে অন্ততপক্ষে আব্দুল রাবি একজন ডিফেন্ডার হিসেবে করেছে। নাম্বার টু হচ্ছে যে কোথাও তাকে নিয়ে যে একটা লং টার্মে প্ল্যানিং করা, সেই লং টার্মে প্ল্যানিং করতে গেলে তাকে তো একটা গেম টাইম দিতে হবে। বাট যদি শুধুমাত্র ব্যাকআপ অপশন হিসেবে তাকে ভাবা হয় তাহলে ম্যাক্সিমাম একটা সিজন, দুটো সিজন সে হয়তো থাকবে, কিন্তু যখনই দেখবে যে সেই নিজের গেম টাইমটা পাচ্ছে না, না তো আর্ন করতে পারছে, না তো তাকে কোচ দিচ্ছে, সে কিন্তু বেরোনোর রাস্তা খুঁজবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে এলে বা অন্য কোনো প্লেয়ারের পেছনে অনেক বেশি করে দৌড়লে যেটা মোহনবাগানের ক্ষেত্রে লাভ হতো, সেটা আব্দুল রাবির জন্য হয়তো লাভটা হবে না। বাট হ্যাঁ, যদি কোচের স্ট্র্যাটেজি থাকে যে হ্যাঁ ঠিক আছে, প্লেয়ারটাকে আমি একটা গোটা সিজন দেখেছি, ভালো খেলেছে, একটা ভালো মেন্টালিটি তৈরি করতে পেরেছে, আই নিড দ্যাট কাইন্ড অফ প্লেয়ার ইন মাই টিম, আমার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো সিগনেচার আব্দুল রাবিরটা হতে পারে। বাট এটা একদমই খুবই ইনিশিয়াল একটা স্টেজ বা একটা একটা মোটামুটি ভালো স্টেজের দিকে যাওয়ার মতো জায়গার স্টেজে রয়েছে, এখনও ভালো জায়গাতে গেছে বা খুব খুব অপটিমিস্টিক থাকতে হবে এরকম কিছু না। আরও কিছু অপশনস মোহনবাগান দেখছে, যদি এটা না হয় তাহলে অন্য কেউ, অন্য কোনো প্রোফাইল, অন্য কোনো ইয়াং প্লেয়ার, অন্ততপক্ষে যাকে নিয়ে বড় প্ল্যান করা যেতে পারে, লং টার্মে ভাবা যেতে পারে, এরকম কিছু প্রোফাইল নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ব্যাকআপ অপশন হিসাবে রিজার্ভ টিম থেকে সালাউদ্দিন আদনান রয়েছে, তাকে নিয়েও ভাবনা চিন্তা চলছে। তো লটস অফ প্ল্যানিং রয়েছে। আর আশিক রুনেনের জায়গাতে আপাতত সেইভাবে কোনো লেফট উইঙ্গারের নাম শুনতে পাওয়া যায়নি, তবে যদি কাউকে নিয়ে আসা হয়ও আর সেটা খুবই ইয়াং একজন প্লেয়ার হবে, যাকে হয়তো কোচ দেখে নেবেন বা রিজার্ভ টিমে পাঠিয়ে দেবেন, সেখানে গিয়ে তার একটা পোটেন্সিয়াল বাড়বে যে সিনিয়র টিমে সে ঢুকতে পারে কি পারে না, সেগুলো পরের ব্যাপার। আর লাস্ট অবশ্যই ইস্টবেঙ্গলের কিছু কথা দিয়ে এই ভিডিওটা শেষ করবো। ইস্টবেঙ্গলের ব্যাপারে বলতে গেলে প্রথম বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনে ইস্টবেঙ্গল কিন্তু খুব ডেসপারেটলি বেশ কিছু প্রোফাইল নিয়ে আপাতত ফাইট করছে, বেশ কিছু ক্লাবের সাথে ফাইট করছে, শুধুমাত্র আইএসএলের একটা দুটো ক্লাব না, ইউরোপেরও দু একটা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন ক্লাবের সাথে ফাইট করছে। কারণ এমনই কিছু প্রোফাইলকে অস্কার ব্রুজো এবং থাংবই সিংটো সিলেক্ট করেছেন, যে প্রোফাইলদেরকে নিয়ে আসতে গেলে বা যে প্রোফাইলদেরকে ইন্ডিয়ান ফুটবলে নিয়ে আসতে গেলে ভালো স্যালারি যেমন দিতে হবে, ঠিক তার পাশাপাশি কিছু মোটামুটি ভালো ক্লাবের সাথে, মানে যাদের আইএসএল স্ট্যান্ডার্ডটা রয়েছে বা সেই প্লেয়ারেরও সেই ক্লাবে যাওয়ার একটা কোথাও চান্স রয়েছে, তাদের সাথে একটা ফাইট করতে হবে। ফ্রি প্লেয়ার ডেফিনেটলি, কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার না যে ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন চলছে, না, ফ্রি প্লেয়ার, তার স্যালারি এবং যে প্রজেক্ট হবে সেই ক্লাবের সাথে কতটা ইস্টবেঙ্গলের ডিফারেন্স, এই জায়গাতে কিন্তু জিনিসগুলো রয়েছে। 3-4টে প্রোফাইল শর্টলিস্টেড হয়েছে, তারা সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনেরই মূলত প্লেয়ার, মানে ইউরোপের ভালো লিগগুলো থেকেই বলছি। বাট তারা কোথাও ভালো জায়গাতে গিয়ে সে ডিল রিচ করেছে, বা কেউ একদম পুরো কথা দিয়ে দিয়েছে বা তার এজেন্টের সাথে ডিল ফাইনাল হয়েছে, এরকম না। বাট এমনই প্রোফাইলের প্লেয়ার নিয়ে আসা হচ্ছে, অন্ততপক্ষে যতগুলো প্রোফাইল সিলেক্টেড হয়েছে তার মধ্যে থেকে দুটো প্রোফাইল এমন রয়েছে যে তাদের কিন্তু টপ ডিভিশন খেলা, মানে ইউরোপের টপ 5 লিগ বলছি না, বাট 6, 7, 8, 9th র্যাঙ্কে যে লিগগুলো থাকে সেই লিগের টপ ডিভিশনে অন্ততপক্ষে 3-4টে করে সিজন খেলারও এক্সপিরিয়েন্স রয়েছে। তার মানে একটা ভালো প্রোফাইলের সেন্টার ফরওয়ার্ড ইস্টবেঙ্গল নিয়ে আসছে, যে শুধুমাত্র দিমিত্রিয়স ডিয়ামান্টোকোসের থেকে ভালো একটা সিগনেচার হবে তা নয়, অন্ততপক্ষে যদি ক্র্যাক করতে পারে তাহলে আইএসএলের এই সিজনের নিরিখে অন্তত বলা যেতে পারে যে একজন ভালো সেন্টার ফরওয়ার্ড ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে। এরকমই একটা জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারগুলো গিয়ে রিচ করছে। এবং তার পাশাপাশি কিছু মিডফিল্ডারের নাম শোনা যাচ্ছে, বাট কেন শোনা যাচ্ছে এটা আমার নিজের মাথাতেও ঢোকেনি। অলরেডি আমরা জানি যে সাউল সম্ভবত থেকে যেতে পারে, তাকে ছেড়ে দেওয়ার একটা প্ল্যান চলছে, এখনও স্টিল চলছে, বাট থেকে গেলেও যেতে পারে। মাদি তালালকে নিয়ে কি করা হবে সিরিয়াসলি কেউ জানে না। মোহাম্মদ রশিদ আসছে, মিগুয়েল আসছে, তো এই চারজনের মধ্যে থেকে দুজন নতুন আসছে, দুজন এক্সিস্টিং রয়েছে, দুজন এক্সিস্টিংয়ের মধ্যে থেকে হয়তো দুজন বেরিয়ে নাও থাকতে পারে, দুজন বেরিয়ে যেতে পারে, একজন থাকতে পারে, কি হবে। বাট তারপরেও মিডফিল্ডারের নাম আমার মনে হয় না যে সেই নামগুলো ঠিকঠাক উঠছে বলে। বাট হ্যাঁ, একজন সেন্টার ব্যাক লাগবে। বিদেশি সেন্টার ব্যাকের ক্ষেত্রে একজন সেন্টার ব্যাকের পেছনেই কিন্তু ইস্টবেঙ্গল দৌড়বে, একজন বিদেশি সেন্টার ব্যাককে নেওয়া হবে। বেশ কিছু প্রোফাইল ঢুকেছে, এখনও অবধি সেটা নিয়ে ঠিক যতটা ফরওয়ার্ডের জন্য ইস্টবেঙ্গল মুভ করেছে, যতদূর অবধি গিয়ে রিচ করেছে, সেন্টার ব্যাকের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। যেহেতু ইন্ডিয়ান সেন্টার ব্যাকরা ভালো ভালো রয়েছে, মার্কেট থেকে আরও 1-2জনকে তুলে আনা
হতে পারে এরকম একটা চান্স রয়েছে। তো সেই কারণে একজন বিদেশি সেন্টার ব্যাক হেলেই হয়তো অস্কার ব্রুজনের কাজ মিটে যাবে। বাকিটা সময় কথা বলবে যে কীভাবে বাকি ইস্টবেঙ্গলের প্ল্যানিং চলবে। ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে আমরা জানি যে ইস্টবেঙ্গলের ফোকাস কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ব্যাকআপ অপশনের দিকে, যারা মেনলি কোথাও বেঞ্চটাকে অনেক বেশি করে স্ট্রং করবে। আর টপ প্রায়োরিটি হিসেবে আমরা জানি যে নামগুলো গত কয়েকদিনে ঘুরে বেরিয়েছে, সেই নামগুলো রয়েছে। নতুন করে কোনো টপ প্রায়োরিটি নাম অ্যাড হয়েছে বলে অন্ততপক্ষে আমার কান অবধি লাস্ট কয়েকদিনে রিচ করেনি। যদি তোমরা কেউ কিছু জেনে থাকো যে এই প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গলের খুব ভালো রকম লিঙ্ক আপ হয়েছে বাট তুমি জানো না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।